হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস ফ্রম ডক্টর অভিষেক ধর। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাস 11-এর যে পি ব্লক এলিমেন্টস চ্যাপ্টারটা রয়েছে, পি ব্লক মৌলসমূহ, যার মধ্যে গ্রুপ 13 আর গ্রুপ 14 সিলেবাসে রয়েছে ক্লাস 11-এ, অর্থাৎ বোরনের গ্রুপটা গ্রুপ 13 এবং কার্বনের যে গ্রুপ 14। তো এইগুলোর ওপর আমরা চেষ্টা করব আজকের এই ভিডিওটা থ্রু দিয়ে কিছু বেসিক একদমই এনসিইআরটি বেসড ইম্পর্ট্যান্ট ইনফরমেশান সেগুলো এমসিকিউ ফরম্যাটে জেনে নেওয়ার। তো সেটাই আজকে আমাদের ক্লাসের উদ্দেশ্য। তোরা যারা আমাদের চ্যানেলে আজ নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস, যারা দেখছিস ভিডিওটা তারা ভিডিওটা লাইক করিস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করিস, তাতে তোদের বন্ধুরাও উপকৃত হবে এবং আমরাও বুঝতে পারবো যে তোরা দেখছিস এবং তার আমরা পরের ভিডিওটা আরও ভালোভাবে করার জন্য যে ড্রাইভিং ফোর্স সেটাও তোদের এই লাইক বা শেয়ারের মাধ্যমেই খুঁজে পাওয়া যায় বলে আমার বিশ্বাস। তো এনিওয়ে, তো কিপ সাপোর্টিং আস। আমরা শুরু করলাম আজকের ডিসকাশন। তো প্রথম যে কোয়েশ্চেনটা বলা আছে, দ্য এলিমেন্ট উইচ এক্সিস্ট in liquid state for a wide range of temperature and can be used for measuring high temperature, মানে যে মৌলটা একটা মানে খুব ওয়াইড টেম্পারেচার রেঞ্জে মানে অনেক বিস্তৃত উষ্ণতা জুড়ে সে তরল থাকবে এবং হাই টেম্পারেচার মেজার করতে সেটা ইউজ করা হয়, মানে হাই টেম্পারেচার থার্মোমিটারে ইউজ করা হয়। সেটা কোনটা? না, এটা বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম আর ইন্ডিয়াম দেওয়া আছে। অফকোর্স গ্যালিয়ামটা তো লিকুইড হয় নর্মাল টেম্পারেচারেই, জানিসও তোরা। তো সুতরাং এখানে গ্যালিয়াম ইজ দ্য আনসার। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবি, এই যে ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার, গ্যালিয়ামটা কত টেম্পারেচার থেকে কত টেম্পারেচারের মধ্যে মোটামুটি লিকুইড থাকে, এটা খেয়াল রাখবি। 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 2000 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, এই ওয়াইড রেঞ্জে গ্যালিয়ামটা লিকুইড অবস্থায় থাকে। এবং আর একটা এখানে ইম্পর্ট্যান্ট জায়গা, সেটা খেয়াল রাখবি, এটা এইভাবে না দিয়ে দিতে পারে যে হুইচ এলিমেন্ট ইজ ইউজড ইন হাই টেম্পারেচার থার্মোমিটার বা থার্মোমেট্রি। তো এই গ্যালিয়ামটা হাই টেম্পারেচার থার্মোমিটার মানে তৈরি করতে ইউজ করা হয়, কারণ ওটা লং রেঞ্জ 2000 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি লিকুইড থাকে, সেই কারণে। আমরা চলে আসবো কোয়েশ্চেন 2-তে। হুইচ অফ দ্য ফলোইংস ইজ আ লিউইস অ্যাসিড? নিচের কোনটি লিউইস অ্যাসিড হিসেবে কার্য করে? তো এই চারটে অপশান দেওয়া আছে: AlCl3, MgCl2, CaCl2, BaCl2। অ্যালুমিনিয়ামের ভ্যাকেন্ট পি আছে, অক্টেটটাও ইনকমপ্লিট, 6টা থাকছে। তো অবভিয়াসলি ও বাইরে থেকে ইলেকট্রন অ্যাকসেপ্টেন্সের এবং +3 অক্সিডেশন স্টেটে আছে অ্যালুমিনিয়াম AlCl3-তে। তো অবভিয়াসলি অ্যালুমিনিয়ামের বাইরে থেকে ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি অনেক বেশি থাকবে, তো ও খুব সহজেই লিউইস অ্যাসিড হিসেবে কাজ করবে। তো AlCl3টা আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন 3 বলছে, দ্য জিওমেট্রি অফ আ কমপ্লেক্স স্পিসিস ক্যান বি আন্ডারস্টুড ফ্রম দ্য নলেজ অফ টাইপ অফ হাইব্রিডাইজেশন অফ অরবিটালস অফ সেন্ট্রাল অ্যাটম। মানে বলছে যে কোনো একটা মানে কমপ্লেক্স আয়ন, যদি জটিল আয়ন থাকে, তাহলে তার কেন্দ্রীয় যে পরমাণু তার সংকরায়ন অবস্থা থেকে তার স্ট্রাকচার গঠন সম্পর্কে ধারণা করা যায়। এবার জানতে চেয়েছে যে দ্য হাইব্রিডাইজেশন of the orbitals of central atom in BOH whole 4 - 8 and the geometry of the complex are respectively। তো এখানে যেটা দেখতে হচ্ছে যে এই BOH whole 4 যেটা, তো অবভিয়াসলি এর কোঅর্ডিনেশন নাম্বার কত হচ্ছে? 4টে OH বোরনের সঙ্গে অ্যাটাচড আছে, তার মানে কোঅর্ডিনেশন নাম্বার মানে স্টেরিক নাম্বার টু বি মোর প্রিসাইজড। তো স্টেরিক নাম্বার 4 হচ্ছে, তার মানে অবভিয়াসলি sp3 হবে এবং sp3 হবে ও টেট্রাহেড্রাল হবে। তো প্রথম অপশানটাই হবে। তারপরেরটা বলেছে হুইচ অক্সাইড ইজ অ্যাসিডিক ইন নেচার? তো কোনগুলো অ্যাসিডিক? B2O3, Al2O3, Ga2O3, In2O3। এখানে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম সবই গ্রুপ 13 এলিমেন্ট, সবগুলোরই অক্সিডেশন স্টেট দেখ। B2O3-তেও বোরন +3, Al2O3-তেও অ্যালুমিনিয়াম +3। কিন্তু যেটা দেখতে হবে, যখন পজিটিভ চার্জ সেম হবে তখন যেটা ম্যাটার করবে যে পজিটিভ চার্জ ডেন্সিটি। তো যার পজিটিভ চার্জ ডেন্সিটি যত বেশি, তার বাইরে থেকে ইলেকট্রন অ্যাকসেপ্টেন্সের টেন্ডেন্সি তত বেশি সে লিউইস অ্যাসিডিক ইন নেচার হবে। যে
যার সাইজ সবচেয়ে ছোট যে ক্যাটায়নের তার পজিটিভ চার্জ ডেন্সিটি ম্যাক্সিমাম হবে। গ্রুপ 13 টপমোস্ট এলিমেন্ট বোরন, সেই জন্য B2O3 যে বোরন তার মাথায় যে পজিটিভ চার্জ ডেন্সিটি সেটা হায়েস্ট, তার মানে বোরনের বাইরে থেকে ইলেকট্রন টেক আপ করার টেন্ডেন্সি সবচেয়ে বেশি হবে এই যে কটা দেওয়া আছে তার মধ্যে, সেই জন্য B2O3টা অ্যাসিডিক ইন নেচার হবে, B2O3টা আনসার হবে। এই IN2O3, AL2O3 আর GA2O3 এই দুটো মোটামুটি এটা হয় অ্যামফোটেরিক, একটু নোট করে রাখিস, উভধর্মী হয়। আর IN2O3 যেটা সেটা হয়ে যাবে বেসিক, ক্ষারীয়। TL2O3টাও ক্ষারীয়, থ্যালিয়াম অক্সাইড যেটা। তো এখানে B2O3 আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন 5, the exhibition of highest coordination number depends on the availability of vacant orbitals in the central atom. Which of the following elements is not likely to act as central atom in MX6 3-? বলছে যে এই কোনগুলো মানে BF6 মানে কোনটার অস্তিত্ব নেই অ্যাকচুয়ালি, মানে BF6 3-, না ALF6 3-, না GAF6 3-, না INF6 3-। এখন যদি BF6 3- হয় যে কোনোই, MF6 3- মানে কি, ওখানে স্টেরিক নাম্বার হচ্ছে 6, তাহলে হাইব্রিডাইজেশন স্টেট হওয়ার কথা sp3d2, কিন্তু যেহেতু বোরনের কোনো ভ্যাকেন্ট ডি অরবাইটাল থাকছে না, তার মানে সে তো তার ম্যাক্সিমাম হাইব্রিডাইজেশন বোরনের হতে পারে sp3 অবধি, ডি ওখানে কিছু ইনভলভড হতে পারে না, সেই কারণে তো বলেছে যে কোনটায় MF6 3- তৈরি হতে পারবে না। তো অবভিয়াসলি বোরনেই পারবে না, কারণ বোরন ম্যাক্সিমাম হতে পারে হচ্ছে BF4- অবধি, যেখানে সেটার হাইব্রিডাইজেশন স্টেটটা হয়ে যাচ্ছে sp3। আমরা চলে আসবো নেক্সট প্রবলেমে। কোয়েশ্চেন 6 বলছে বোরিক অ্যাসিড ইজ অ্যান অ্যাসিড বিকজ ইটস মলিকিউল, মানে বোরিক অ্যাসিডটা কেন অ্যাসিড হিসেবে কাজ করে। ফার্স্ট অপশানটা বলেছে কন্টেন্স রিপ্লেসেবল H+ আয়ন, মানে প্রতিস্থাপনযোগ্য H+ আয়নের উপস্থিতি। তারপর বলেছে গিভস আপ আ প্রোটন, প্রোটন রিলিজ করে। তারপর বলেছে অ্যাকসেপ্টস OH- ফ্রম ওয়াটার রিলিজিং প্রোটন, মানে OH- জল থেকে অ্যাকসেপ্ট করে এবং H+ রিলিজড হয় জল থেকে, তাহলে কম্বাইন্স উইথ প্রোটন টু ফর্ম ফ্রম ওয়াটার মলিকিউল, মানে ওয়াটার থেকে যে H+ বেরোয় তার সঙ্গে কম্বাইন্ড হয়। এখন বোরিক অ্যাসিড যেটা সেটা তোর কী করে অ্যাকচুয়ালি H3BO3 বোরিক অ্যাসিড, সেটা যখন ওয়াটারের সঙ্গে রিয়াকশান করে ওটা তৈরি করবে হচ্ছে BOH4- আর H+। এবার এই H+টা রিলিজড হচ্ছে বলে অ্যাসিড হিসেবে কাজ করছে ও, তো সেই জন্য তোর যেটা হবে যে মানে কেন রিলিজ করছে না, ও ওখান থেকে এই মানে OH-টা মানে ওয়াটার থেকে একটা OH-ও টেক আপ করছে বোরনের ভ্যাকেন্ট পিতে, আর H+টা বেরোচ্ছে। তো তাহলে এখানে এই অ্যাকসেপ্টস OH- ফ্রম ওয়াটার রিলিজিং প্রোটন, এইটা আনসার হবে। এবং এখানে আর একটা ভেরি ইম্পর্ট্যান্ট ইনফরমেশান যেটা মানে নোট করে রাখবে, এই যে বোরিক অ্যাসিড যেটা H3BO3 আর ওটাকে BOH3 বলেও বলে, তো এইটা ইট বেসিক্যালি অ্যাক্টস অ্যাজ আ উইক মোনোবেসিক লিভিস অ্যাসিড, এই কথাটা নোট করে রাখবি। এই H3BO3 দুর্বল একক্ষারীয় লিভিস অ্যাসিড হিসেবে কার্য করে। দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বোরিক অ্যাসিড অ্যাক্টস অ্যাজ উইক মোনোবেসিক লিভিস অ্যাসিড, বোরিক অ্যাসিড একক্ষারীয় দুর্বল লিভিস অ্যাসিড হিসেবে কার্য করে। নেক্সট কোয়েশ্চেন 7 আমরা মুভ করবো। ক্যাটিনেশন, এই প্রপার্টি তোরা 9-10-এই পড়েছিস। দ্যাট ইজ লিঙ্কিং অফ সিমিলার অ্যাটম ডিপেন্ডস অন সাইজ অ্যান্ড ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটমস। দ্য টেন্ডেন্সি অফ ক্যাটিনেশন ইন গ্রুপ 14 এলিমেন্টস ফলোজ দ্য অর্ডার, মানে গ্রুপ 14-এর যে এলিমেন্টগুলো আছে তাদের ক্যাটিনেশনের অর্ডারটা কী হবে। তো এখানে বেসিক্যালি যেটা হয় জেনারেলি তোর যে যত বন্ড এনার্জিটা হাই হয় আর সাইজটা ছোট হয় তত ক্যাটিনেশন প্রপার্টি বাড়ে। বন্ড এনার্জি যত হাই মানে বন্ড লেংথ যত ছোট এবং তার মানে তার সাইজও ছোট হতে হবে, তার ক্যাটিনেশন তত বেশি হয়। তো এবং নিচের দিকে যখন দেয় সেইগুলো আর জেনারেলি মানে এই জার্মেনিয়াম বা টিন এইগুলো খুব একটা ক্যাটিনেশন প্রপার্টি যেগুলো দেখায় তাদের মধ্যে খুব একটা ভ্যারিয়েন্স দেখা যায় না, এইটা খেয়াল রাখবি।
তো তার মানে হায়েস্ট হবে হচ্ছে কার্বন, তারপর সিলিকন, তারপর জার্মেনিয়াম আর টিন যেটা ওরা অলমোস্ট সেমই হয়, ঠিক আছে। তো সেই কারণে ওই অপশান বিটা হবে, এটা খেয়াল রাখতে হবে। এই জার্মেনিয়াম আর টিনের ক্যাটিনেশন প্রপার্টিটা প্রায় সেম, মানে খুবই কম আর কি। অপশান বি। নেক্সট কোয়েশ্চেন 8 বলেছে সিলিকন হ্যাজ আ স্ট্রং টেন্ডেন্সি টু ফর্ম পলিমার্স লাইক সিলিকোনস, মানে সিলিকন বলে কিছু পলিমার তৈরি করে। দ্য চেন লেংথ অফ সিলিকন পলিমার ক্যান বি কন্ট্রোলড বাই অ্যাডিং। এবার ওই যে সিলিকন যে পলিমারগুলো তার যে মানে চেনের শৃঙ্খলের যে দৈর্ঘ্যটা সেটাকে কিভাবে কন্ট্রোল করা হয় কোন কম্পাউন্ডটা অ্যাড করে। তো এখানে 4টে অপশান বলা আছে, MEsICl3, Me2SiCl2, Me3SiCl আর Me4Si। তো এটা Me3SiCl হবে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট MCQ, মানে এই Me3SiClটা অ্যাড করে ওর চেন লেংথটাকে কন্ট্রোল করা যায় সিলিকনের। নেক্সট কোয়েশ্চেন বলেছে আয়নাইজেশন এনথ্যালপি, যেটা কিলোজুল মোল ইউনিট পার মোল রয়েছে ফর দ্য এলিমেন্টস অফ গ্রুপ 13 ফলোজ দ্য অর্ডার। ওদের আয়নাইজেশন এনথ্যালপির অর্ডারটা কী হবে? তো এই জায়গাটা একটু অ্যানামলি দেখা যায়। আমরা যে আয়নাইজেশন এনথ্যালপি যে ট্রেন্ডটা আমাদের 50 ফান্ডা সিরিজে আমরা দেখিয়েছি আগের ভিডিওয়ে, সেখানে একটা যথেষ্ট ডিসকাসও করা আছে ডিটেলে, তাই আমি এটা জানছি না। এখানে অবশ্যই অ্যাবনর্মালিটি দেখা যায়, এই জায়গাটা খুব ভালোভাবে খেয়াল রাখবি এবং এই কোয়েশ্চেনটা আসেও। তো এটা হবে অপশান 4, যেটা এটা হয়ে গেল। তারপর বলেছে ইন দ্য স্ট্রাকচার অফ ডাইবোরেন, কোয়েশ্চেন 10, ডাইবোরেন মানে হচ্ছে B2H6, যেটা অল H atoms lie in one plane and boron atom lie in a plane perpendicular to this plane। তো এটা বলেছে। তারপরে বলেছে 2 boron atoms and 4 terminal hydrogen atoms lie in the same plane and 2 bridging hydrogen atoms lie in the perpendicular plane। এইটাই হবে, মানে এই সেকেন্ড অপশানটা। মানে যেটা হয় সেটা হচ্ছে ডাইবোরেনের স্ট্রাকচারটা তো এরকম যে এই BHH এখান থেকে এইগুলো হচ্ছে ব্রিজড, এটা তো এইখানের এই তিনটে আর এই তিনটে অ্যাটাম, এই 6টা অ্যাটাম একই প্লেনে থাকে, আর এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা এই 6টা অ্যাটাম যে প্লেনে থাকে তার সঙ্গে লম্বভাবে থাকে, তার সঙ্গে পারপেন্ডিকুলারলি থাকে। এই জায়গাটা মনে রাখবি, এটা একটা মানে NCERT-তেও বলে দেওয়া আছে, কম্পিটিটিভের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান। নেক্সট কোয়েশ্চেন 11-এ আমরা চলে আসবো। বলেছে আ কম্পাউন্ড এক্স অফ boron reacts with ammonia on heating to give another compound Y। অ্যামোনিয়া, বোরনের একটা কম্পাউন্ড আছে X, সেটা অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশান করে আর একটা যৌগ তৈরি করছে Y, which is called inorganic benzene। এই ওয়াইকে বলা হচ্ছে অজৈব বেনজিন। দ্য কম্পাউন্ড X can be prepared by treating BF3 with lithium aluminium hydride। মানে এই এক্স কম্পাউন্ডটাকে বলেছে BF3 আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের রিয়াকশানেও তৈরি করা যায়। দ্য কম্পাউন্ড এক্স অ্যান্ড ওয়াই আর রেসপেক্টিভলি, এক্স আর ওয়াই যৌগগুলো কী কী সেটা জানতে চেয়েছে। তো এটা মানে একদম কমন একটা NCERT রিয়াকশান থেকেই কোয়েশ্চেনটা ফ্রেম করা, খুব ইম্পর্ট্যান্ট রিয়াকশান এবং খুব কমন রিয়াকশান অফকোর্স। তো এটা প্রথম অপশানটাই হবে, এটা B2H6 ডাইবোরেন আর তার সঙ্গে ইনঅর্গ্যানিক বেনজিন যেটাকে বোরাজিন বলা হয় B3N3H6। কিরম রিয়াকশানটা হয় না, তো 3B2H6 reacts with 6 mole of ammonia at 473 Kelvin to produce 2B3N3H6, 2B3N3H6 এটা তৈরি করলো, মানে যেটা হচ্ছে বোরাজিন আর ইনঅর্গ্যানিক বেনজিন, প্লাস তার সঙ্গে 12H2 হাইড্রোজেন তৈরি করে। আর এই BF3-র সঙ্গে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের রিয়াকশানে যে B2H6 তৈরি হয়, এটাও খুব ইম্পর্ট্যান্ট রিয়াকশান। 4BF3 plus 3LiAlH4 gives 2B2H6 ডাইবোরেন, এটাই হচ্ছে এক্স, আর আগে এটা ছিল ওয়াই, B2H6 প্লাস 3AlF3 প্লাস 3LiF, এটা। নেক্সট প্রবলেম 12, quartz is extensively used as a piezoelectric material
মানে কোয়ার্টজকে পিজো ইলেকট্রিক মেটেরিয়াল হিসেবে ইউজ করা হয়। পিজো ইলেকট্রিক মেটেরিয়াল মানে হচ্ছে সেই সমস্ত মেটেরিয়াল যেখানে কোনো মেকানিক্যাল স্ট্রেস দিলে ওই ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেটেড হয়। যেমন ধর মানে লাইটার, যেগুলো লাইটার থাকে, লাইটারে যখন ওই যে সুইচগুলো থাকে যেটাকে চেপে আগুন জ্বালানো হয়, তো সেইখানে ওই পিজো ইলেকট্রিক মেটেরিয়াল ইউজ করা হয় প্রেশার দিয়ে ইলেকট্রিসিটি জেনারেশনের জায়গা। তো এইটা হচ্ছে পিজো ইলেকট্রিক মেটেরিয়ালের জায়গা। তো কোয়ার্টজটা এরকম পিজো ইলেকট্রিক মেটেরিয়াল হিসেবে ইউজ করা হয়। তো কোয়ার্টজের মেন উপাদান কি, মানে কোনটা থাকে মূলত, তো এখানে কোয়ার্টজ সিলিকন থাকে আর কি, মানে সিলিকনটাই মানে সিলিকা থাকে আর কি, মানে মূলত SiO2 থাকে কোয়ার্টজে। তো তো এইখানে এই এই SI যেটা সিলিকন সেটা আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন 13, দ্য মোস্ট কমনলি ইউজড রিডিউসিং এজেন্ট ইজ, মানে সবচেয়ে অধিক ব্যবহারযোগ্য বিজারক দ্রব্য কোনটা। তো এখানে এই চারটে অপশান দেওয়া আছে, AlCl3, PbCl2, SnCl4 আর SnCl2। তো এইখানে যেটা হবে সেটা হচ্ছে যে মোস্ট কমনলি ইউজড রিডিউসিং এজেন্ট, এইখানে এই চলে আসবে হচ্ছে অপশান 4 এরটা, কারণ SnCl2 যেটা, সে রিডিউসিং এজেন্ট মানে সে তো নিজে অক্সিডাইজড হবে। তো SnCl2 মানে অক্সিডাইজড হয়ে SnCl4-এ কনভার্ট হয়। তো সেই কারণে ও নিজে গুড রিডিউসিং এজেন্ট হিসেবে অ্যাক্ট করবে। তো এটাই হচ্ছে কারণ, SnCl2টা আনসার হবে। তারপরে বলেছে ড্রাই আইস ইজ, মানে কোনটা শুষ্ক বরফ হিসেবে ব্যবহার করা হয়। এটা তোরা 9-10-এই পড়িস, সলিড কার্বন ডাইঅক্সাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড। সি অপশান হবে। তারপরেরটা বলেছে কোয়েশ্চেন 15, যে সিমেন্ট the important building material is a mixture of oxides of several elements. Besides calcium, iron and sulfur, oxides of elements of which of the groups are present in the mixture? মানে ক্যালসিয়াম, আয়রন আর সালফারের অক্সাইড ছাড়া আর কোন গ্রুপের অক্সাইডগুলো সিমেন্ট প্রস্তুতিতে ব্যবহার করা হয়। পরে চারটে অপশান দেওয়া আছে, এখানে ইউজ করা হয় হচ্ছে গ্রুপ 2, 13 আর 14-এর এই অক্সাইডগুলো। তো এই মোটামুটি একটা জায়গায় এখানে ইনফরমেশান লিখে রাখতে পারি, যেটা দিয়েও কোয়েশ্চেন আসে, যে অ্যাভারেজ কম্পোজিশন অফ পোর্টল্যান্ড সিমেন্ট। অ্যাভারেজ কম্পোজিশন অফ পোর্টল্যান্ড সিমেন্ট মানে পোর্টল্যান্ড সিমেন্টে কী কী থাকে না, ক্যালসিয়াম অক্সাইড থাকে মোটামুটি 50-60%, প্লাস সিলিকা মানে সিলিকন ডাইঅক্সাইড এটা থাকে 20-25%, প্লাস থাকে অ্যালুমিনা মানে অ্যালুমিনিয়ামের অক্সাইড Al2O3 5-10%, তারপর Fe2O3 থাকে, এগুলো সবই নেগলিজেবল অ্যামাউন্টে 1-2%, প্লাস SO2 থাকে, এটাও 1-2%, প্লাস MgO থাকে 2-3%। মোটামুটি কম্পোজিশনগুলো পার্সেন্টেজ খেয়াল না রাখলেও কী কী থাকে এটা মনে রাখিস। আচ্ছা, এগুলো গেল সবকটাই সিঙ্গেল অপশান কারেক্ট। এবার মাল্টিপল অপশান কারেক্ট এরকম কিছু MCQ এই গ্রুপ 13 আর 14-এর ওপরই আমরা দেখে নেব। প্রথম কোয়েশ্চেনটা বলেছে যে দ্য রিজন ফর স্মল রেডিয়াস অফ গ্যালিয়াম কম্পেয়ার টু অ্যালুমিনিয়াম ইজ, মানে অ্যালুমিনিয়ামের তুলনায় গ্যালিয়ামের আকারটা ছোট কেন। প্রথমটা বলেছে যে পুয়ার স্ক্রিনিং এফেক্ট অফ ডি অ্যান্ড এফ অরবাইটালস, ইনক্রিজ ইন নিউক্লিয়ার চার্জ, প্রেজেন্স অফ হায়ার অরবাইটালস আর হায়ার অ্যাটমিক নাম্বার। অবশ্যই ওখানে ডি আর এফ ঢুকছে মানে ওখানে স্ক্রিনিং এফেক্টটা অনেক কম হবে, তাই স্কুইজিং বেশি হয়ে যায়, সাইজ ছোটো হয় গ্যালিয়ামের। আর তার সঙ্গে তো নিউক্লিয়ার চার্জ বাড়ছেই, ওখানে প্রোটন বাড়ছে। তো প্রথম দুটো অপশানই হবে, এ আর বি। নেক্সট কোয়েশ্চেন 17, দ্য লিনিয়ার শেপ অফ CO2 ইজ ডিউ টু, মানে কেন CO2টা সরল রৈখিক হয় বলে চারটে অপশান বলেছে। তোর sp3 হাইব্রিডাইজেশন অফ কার্বন, sp হাইব্রিড, অবশ্যই sp হাইব্রিডাইজেশন হলে লিনিয়ার, আর এটা একটা।
পি পাই বন্ডিং বিটুইন সি অ্যান্ড ও, সেটা হয় বলেই তো এসপি হয়, তাহলে সেটাও হবে। sp2 হাইব্রিডাইজেশন অফ কার্বন, এটা তো হবে না, মানে বি আর সি হবে। নেক্সট কোয়েশ্চেন 18। তো কোয়েশ্চেন 18-এ যেটা বলছে যে Me3SiCl ট্রাইমিথাইল সিলিকন ক্লোরাইড ইউজড ইন পলিমারাইজেশন অফ অর্গ্যানোসিলিকোনস বিকজ, কেন ইউজ করা হয়? প্রথমটা বলেছে চেন লেংথ অফ অর্গ্যানোসিলিকোনস ক্যান বি কন্ট্রোলড বাই অ্যাডিং Me3SiCl, এটা একটু আগেই আমরা ডিসকাস করলাম, অবশ্যই এটা হবে। তারপরে বলেছে Me3SiCl ব্লকস দ্য এন্ড টার্মিনাল অফ সিলিকন পলিমার, ওটা ব্লক করে দেয় বলেই ওর চেন লেংথটার সাইজটাকেও কন্ট্রোল করতে পারে, তো অবশ্যই এটাও হবে। Me3SiCl ইমপ্রুভস দ্য কোয়ালিটি অফ ইল্ড অফ পলিমার, না, তার মানে Me3SiCl ইউজ করলে যে পলিমারটা তৈরি হয় তার কোয়ালিটি উৎকৃষ্টতা বাড়ে, এরকম কিছু ব্যাপার নেই। আর Me3SiCl অ্যাক্টস অ্যাজ এ ক্যাটালিস্ট ডিউরিং পলিমারাইজেশন, না, ওটা অনুঘটক হিসাবেও কাজ করে না, তাহলে এ আর বি অপশানটা কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন 19 বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর কারেক্ট, মানে কোনগুলো ঠিক। প্রথমটা বলেছে ফুলারিনস হ্যাভ ড্যাংলিং বন্ডস, প্রথম অপশানটা। তো ড্যাংলিং বন্ডস মানে যে বন্ডগুলো মুভ করছে, ঠিক আছে। তারপরে বলেছে ফুলারিনস হ্যাভ কেজ লাইক মলিকিউলস। তারপরে বলেছে গ্রাফাইট ইজ থার্মোডিনামিক্যালি মোস্ট স্টেবল অ্যালোট্রপ অফ কার্বন, হ্যাঁ এটাও ঠিক আছে। ফুলারিন হ্যাভ কেজ লাইক, হ্যাঁ ওটা তো ফুটবলের মতো স্ট্রাকচার হয়, কেজ লাইকই হয়, এটাও ঠিক আছে। আর তারপরটা বলেছে গ্রাফাইট ইজ স্লিপারি অ্যান্ড হার্ড অ্যান্ড দেয়ার ফর ইউজড অ্যাজ ড্রাই লুব্রিক্যান্টস ইন মেশিন, না এটা ভুল, তার মানে এই বি আর সিটা কারেক্ট। তারপরেরটা বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর কারেক্ট, এখানে এই ডাইবোরেনের স্ট্রাকচার নিয়ে বলা আছে, বলছে দ্য টু ব্রিজড এইচ অ্যাটামস অ্যান্ড টু বোরন অ্যাটামস লাই ইন দ্য সেম প্লেন, two breached hydrogen atoms and the two boron atoms lie in one plane, দুটো ব্রিজড হাইড্রোজেন আর দুটো বোরন অ্যাটম তারা সেম প্লেনে থাকছে। আউট অফ 6 boron hydrogen bonds 2 bonds can be described in terms of 3 centered 2 electron bond, 3 centered 2 electron মানে এই দুটো বন্ড, এটা এই বানানা বন্ড বলা হয়, এটা আর এটা, তো এটা ঠিকই আছে। Out of 6 BH bonds, 4 BH bonds can be described in terms of 3-centered 2 electron bonds. না, 4টে BH bond 2-centered 2 electron bonds, 3-centered 2 electron না, তার মানে ওটা ভুল আছে। The 4 terminal BH bonds are 2-centered 2 electron regular bonds, হ্যাঁ এটা ঠিক আছে। 2 breached H atoms and 2 B atoms lie ইন সেম প্লেন, হ্যাঁ এটাও ঠিক আছে। তার মানে এ বি আর ডিটা হলো। নেক্সট বলেছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্ট্রাকচার অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য ওয়ান্স গিভেন বিলো, মানে রেজোনেটিং স্ট্রাকচার কোনগুলো পসিবল আর কি। তো এখানে তো চার্জ ব্যালেন্স হয়নি প্রথমটায়, তো হবে না, এটা তো মাইনাস হবে, এটা প্লাস হওয়ার কথা, হবে না। তারপরেরটা ও মাইনাস, হ্যাঁ এইটা ঠিক আছে। ও প্লাস এটা না, এটাও ভুল আছে, আর এটা তো নর্মাল স্ট্রাকচার, এটাও ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইডের কারেক্ট স্ট্রাকচার বলেছে, এটা নর্মাল স্ট্রাকচার, আর ডি এরটা হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার, ওয়ান অফ দ্য। তো এই বি আর ডি এই দুটো অপশান হবে। তো ঠিক আছে, আজকে আমাদের এই ভিডিও ক্লাস এই অবধি। তোরা এই মানে এমসিকিউগুলো খাতায় লিখে নিয়ে 2-3বার দেখবি, একটু রেগুলার ইন্টারভেলে মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ অন্তর অন্তর চর্চায় রাখবি, তাহলেই দেখবি জিনিসগুলো মনে থাকবে, এবং এখান থেকেই ইউ নেভার নো যে 2-3টে কোয়েশ্চেন বিভিন্ন পরীক্ষায় তোদের বেলায় তোরা কমন পেয়ে যেতেই পারিস। তো বেশ, আজকের ক্লাস এই অবধি। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ শেয়ারিং অ্যান্ড কিপ সাপোর্টিং আস।